বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত ঢাকা অটোয়া। কানাডায় পঞ্চম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের হামলার শিকার খোদ মার্কিন সেনারা। যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 দিন বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র রাশিয়া। এবং হিলারি ক্লিন্টনকে আগ্নেয়াস্ত্রবিহীন দেহরক্ষী ব্যবহারের আহ্বান ট্রাম্পের। ট্রাম্প ইঙ্গিতে হিলারিকে হত্যার উস্কানি দিচ্ছেন, অভিযোগ হিলারির প্রচারণা সহযোগীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে করণীয় ঠিক করতে বাংলাদেশ ও কানাডা দুদেশই সম্মত হয়েছে। শুক্রবার কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনীর পর শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যালেরিয়া, এইডস ও টিউবারকিউলোসিস প্রতিরোধে বিশ্ব নেতাদের প্রতি চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। আমাদের কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে নিয়ে মন্ট্রিল থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। বৈঠকে কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডার সহযোগিতা চায় বাংলাদেশ। এ সময় কানাডাও এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধে তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বাংলাদেশ বান্ধব বিশেষ ভূমিকার জন্য সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। After the independence of Bangladesh, we continue to stand. কানাডার মন্ট্রিয়েলের ডাউনটাউনের এই হায়াত রিজেন্সি হোটেলেই শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গ্লোবাল ফান্ড কনফারেন্সের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব থেকে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া এবং এইডস দূরীকরণে চ্যালেঞ্জ গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। Access to health care is critically important for our society. My government attaches high priority to health security by investing in health infrastructures, products and services. We expect Global Fund to support us in our efforts. I firmly believe that AIDS, malaria and tuberculosis are preventable and treatable. It needs commitment. শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, মন্ট্রিয়েল, কানাডা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিন হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোগ নিরাময় সহ নানা ধরনের সমস্যা সমাধানে তাবিজ দেওয়ায় এই ইমামকে হত্যা করা হয় বলে আদালতের রায়ে বলা হয়। এছাড়াও হত্যাকারী আইএসের মতাদর্শে বিশ্বাসী বলেও জানানো হয়। দণ্ডিত মোহাম্মদ হোসেন সাইদির বিরুদ্ধে ইমাম হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে এবং তাকে ন্যূনতম 24 বছর সাজা ভোগ করতে হবে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়। গত 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে হেঁটে বাসায় ফেরার সময় ম্যানচেস্টারের অদূরে রচডেলের একটি শিশু পার্কের সামনে হামলার শিকার হন জালাল উদ্দিন। সাইদির সঙ্গে মোহাম্মদ আব্দুল কাদির নামে আরও একজনকে মামলার আসামি করা হয়। কাদির যুক্তরাজ্য থেকে তুরস্ক হয়ে সিরিয়া পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যেই মার্কিন সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহীদের হামলা শিকার হয়েছে খোদ মার্কিন সেনারা। শুক্রবার বিদ্রোহীদের তোপের মুখে তুরস্ক সীমান্তবর্তী আল রাই শহর থেকে পিছু হটতে বাধ্য হয় মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সিরিয়ায় যুদ্ধবিরতির মেয়াদে দ্বিতীয় দফায় আরও 3 দিন বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর 5 দিন পেরিয়ে গেলেও সিরীয় সরকার অনুমতি না দেয়ায় অবরুদ্ধ আলেপ্পোয় এখনও পৌঁছাতে পারেনি জাতিসংঘের মানবিক সহায়তা। সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদেরকে মার্কিন সরকার সমর্থন দিয়ে আসায় প্রথম থেকেই এর সমালোচনা করে আসছিল রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থন দিতে গিয়ে পক্ষান্তরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে সংকট আরো ঘনীভূত করছে বলেও অভিযোগ করে তারা।
রাশিয়ার ওই অভিযোগকে সত্য প্রমাণ করতেই যেন সিরিয়ায় যুদ্ধরত মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা আক্রান্ত হয়েছে তাদেরই প্রশিক্ষণ দেয়া আসাদ বিরোধী বিদ্রোহীদের হাতে। সিরিয়ার আল রাই শহরে মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির তোপের মুখে সেখান থেকে পিছু হটে যেতে বাধ্য হয়েছে মার্কিন বিশেষ বাহিনীর 5-6 জন সদস্য। মার্কিন সেনারা ওই শহরে প্রবেশ করলে বিদ্রোহীরা তাদেরকে ওই অঞ্চল ছাড়তে বাধ্য করে বলে ফ্রি সিরিয়ান আর্মির পক্ষ থেকে জানানো হয়। এই যখন অবস্থা, তখন সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় আরো 3 দিন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানোর পাশাপাশি অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র ও মার্কিন সমর্থিত বিদ্রোহীরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যুদ্ধবিরতির তৃতীয় দিনেও 39 বার তা লঙ্ঘন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং মার্কিন সমর্থিত বিদ্রোহীরা কোনোভাবেই যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে না, অথচ রাশিয়া এবং সিরীয় সরকার ঠিকই তা মেনে চলছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর 5 দিন পেরিয়ে গেলেও অবরুদ্ধ শহরগুলো থেকে আসাদ সরকার এখনো অবরোধ তুলে না নেয় তুরস্ক সীমান্তে আটকে আছে ত্রাণবাহী অন্তত 40টি ট্রাক। এগুলো দ্রুত আলেপ্পোর পূর্বাঞ্চলে পৌঁছাতে না পারলে সেখানকার মানবিক পরিস্থিতি হুমকির মুখে পড়বে বলে আবারও জানিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ শহরগুলোতে এসব ত্রাণ দ্রুত পৌঁছে দিতে আমরা প্রস্তুত। আমরা জানি না সরকার কেন এখনো আমাদেরকে শহরে প্রবেশের অনুমতি দিচ্ছে না। গত কয়েকদিন ধরে আমরা এখানে আটকে আছি। এটা সত্যিই হতাশার। সিরিয়ায় অবরুদ্ধ আলেপ্পোর নিকটবর্তী কাস্টেলো সড়ক থেকে সিরীয় সেনারা সরে গিয়েছে বলে শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হলেও তারা শহরের আশপাশেই অবস্থান করায় পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর আইএস বিরোধী অভিযানে অংশ নিয়েছে মার্কিন বিশেষ বাহিনীর অন্তত 40 জন সদস্য। একই সঙ্গে ওই অঞ্চলের বেশিরভাগ এলাকা এরই মধ্যে আইএস মুক্ত হয়েছে বলে 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিজেদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আইএসের তথ্যমন্ত্রী ওয়াইল আদিল সালমান মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানান, গত 7 সেপ্টেম্বর সিরিয়ার রাকায় এক বিমান হামলায় ওয়াইল আদিল নিহত হয়। তিনি আইএসের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। আইএসের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হয় সেগুলো তার তত্ত্বাবধানে তৈরি ও প্রচার করা হতো। এছাড়া ওয়াইল আইএসের শুরা কমিটির সদস্য ছিলেন। এর আগে ওয়াইলের মাথার মূল্য 38 লাখ পাউন্ড ধার্য করেছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ছুরি নিয়ে হামলার দায়ে তাদের গুলি করা হয়, দাবি ইসরায়েলি কর্তৃপক্ষের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনকে আগ্নেয়াস্ত্রবিহীন দেহরক্ষী ব্যবহারের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার বিরোধিতা করায় এমন মন্তব্য করে এখন তোপের মুখে ট্রাম্প। এ বক্তব্যের মধ্যে হিলারিকে হত্যার ইঙ্গিত খুঁজে পাচ্ছেন এবং ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন হিলারির প্রচার শিবির। এদিকে অসুস্থ হয়ে কয়েকদিন প্রচারণা চালাতে না পারলেও সর্বশেষ এক জনমত জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। যুক্তরাষ্ট্রে অস্ত্র সহিংসতা বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সুর মিলিয়ে অস্ত্র আইন কঠোর করার পক্ষে কথা বলে আসছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বরাবরই মার্কিন সংবিধানের 2য় সংশোধনী অনুযায়ী ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহনের অধিকার সংরক্ষণের পক্ষে কথা বলে আসছেন। সম্প্রতি হিলারি নতুন করে অস্ত্র আইন কঠোর করার কথা বললে এর বিরোধিতা করে আলোচনায় এসেছেন ট্রাম্প। মায়ামিতে শুক্রবার এক সমাবেশে তিনি বলেন, হিলারি তার দেহরক্ষীদের অস্ত্র ফেলে দিতে বললেই টের পাবেন ব্যক্তিগত নিরাপত্তায় আগ্নেয়াস্ত্রের প্রয়োজন আছে কিনা। আপনারা জানেন হিলারি ক্লিন্টন ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার বিপক্ষে কথা বলছেন, তো তিনি কেন অস্ত্র বহনকারী দেহরক্ষী নিয়ে ঘুরে বেড়ান? ওদেরকে অস্ত্র ছাড়া তার সঙ্গে ঘুরতে বলুন, এরপর দেখুন কি ঘটে। তার এ বক্তব্যের পরপরই হিলারির প্রচার শিবিরে শুরু হয়েছে ট্রাম্পের তীব্র সমালোচনা। তারা বলছেন ট্রাম্প ইঙ্গিতে হিলারিকে হত্যার উস্কানি দিচ্ছেন।
ট্রাম্পের বক্তব্য সহিংসতাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য তাদের। তারা বলেন, হিলারি অস্ত্র আইন বিলুপ্ত করার কথা বলছেন না, বরং তিনি আইনটি কঠোর করার কথা বলছেন। এর আগে ওয়াশিংটন ডিসিতে এক প্রচারণায় প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান যে সত্যিই যুক্তরাষ্ট্রে তা স্বীকার করে নেন ট্রাম্প। ওবামার জন্মস্থান নিয়ে অনেকদিন ধরেই বিরূপ মন্তব্য করে আসছিলেন ট্রাম্প। এ নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাকে। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা হিলারি ক্লিন্টনের পক্ষে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে প্রচারণার সময় এর তীব্র সমালোচনা করেন। এমনকি কয়েকজন কৃষ্ণাঙ্গ সংসদ সদস্য জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলার জন্য ওবামার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এমন গোড়া একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব না। তাকে তার বাজে মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। ট্রাম্প দেশ পরিচালনার যোগ্য নন। এদিকে অসুস্থ হয়ে কয়েকদিন প্রচারণা চালাতে না পারলেও জনমত জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। রয়টার্স ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে হিলারির রয়েছে 42% সমর্থন আর ট্রাম্পের পক্ষে 38%। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইসরায়েলের কাছে 200 পারমাণবিক অস্ত্র আছে বলে গত বছর এক ইমেইল পাঠিয়েছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। ভিসিলিক্স নামে একটি গোপন তথ্য ফাঁসকারী ওয়েবসাইট ইমেইলটি ফাঁস করেছে। 2015 সালে কলিন পাওয়েল তার ব্যবসায়িক সহযোগী জেফ্রি লিডসকে লেখা একটি ইমেইলে স্বীকার করেছেন যে ইসরায়েলের কাছে কমপক্ষে 200 পারমাণবিক অস্ত্র আছে এবং তেহরান একটি পারমাণবিক বোমাও ব্যবহারের সাহস পাবে না, কারণ ইসরায়েলের পারমাণবিক অস্ত্রগুলো তেহরানকে লক্ষ্য করেই রাখা আছে। পাওয়েলের ফাঁস হওয়া ইমেইলটি সত্য বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র পেগি সিফরিনো। তবে এ নিয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি নেই সে প্রশ্নের উত্তর বছরের পর বছর ধরে এড়িয়ে যাচ্ছে ইসরায়েল। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর 5 সদস্য নিহত হয়েছে। সামরিক সূত্র জানায়, শুক্রবার রাজধানী আঙ্কারার হাক্কারি প্রদেশের গোলতেপে এলাকায় অভিযান চলাকালে পুলিশের গুলিতে 2 পিকেকে যোদ্ধা নিহত হয়। একই দিন হাক্কারি প্রদেশের সিয়াহতেপে এলাকায় আরও একটি অভিযানে নিহত হয় পিকেকের 3 যোদ্ধা। এর আগে বৃহস্পতিবার আগ্রি প্রদেশে পিকেকের হামলায় নিরাপত্তা বাহিনীর 9 সদস্য নিহত ও 3 জন আহত হয়। ওই হামলায় 2 বেসামরিক নাগরিক আহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি মসজিদে আজ জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় 35 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর পশ্চিমের আধা স্বায়ত্তশাসিত মোহাম্মদ উপজাতীয় জেলার পাইখান গ্রামে শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণ হয়। হামলাকারী মুসল্লির ছদ্মবেশে মসজিদে প্রবেশ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বোমার বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে। এ সময় মসজিদের একটি অংশ ধসে মুসল্লিদের উপর পড়লে হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি উদ্ধার তৎপরতায় নামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িক জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিপির সহযোগী জঙ্গি সংগঠন জামায়াতুল আহরার। এই হামলা সরকারের জঙ্গি বিরোধী তৎপরতায় বাধা হয়ে দাঁড়াবে না বলে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 14 জন। শনিবার স্থানীয় সময় রাত 3টার দিকে আলিরাজপুর থেকে উজ্জয়ন শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 5 জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 3 জন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় সৌদি আরবের বিমান হামলায় 18 জন নিহত হয়েছে। শুক্রবার খাউলান আল তাইয়াল জেলায় প্রথম বিমান হামলায় নারী ও শিশুসহ নিহত হয় অন্তত 11 জন। পরে উত্তর পশ্চিমাঞ্চলের সাদ ও ঘামার জেলা ও পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবে বিমান হামলা চালায় সৌদি জোটের বিমান বাহিনী। এতে 7 জন বেসামরিক নিহত হয় বলে জানায় রাষ্ট্রনিয়ন্ত্রিত সানা নিউজ এজেন্সি। ইয়েমেনে গত বছরের মার্চ থেকে চলা সৌদি বাহিনীর হামলায় এ পর্যন্ত 10,000 মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে জর্ডানের এক নাগরিক সহ 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, শুক্রবার সকালে পূর্ব জেরুজালেমের দামাস্কাস গেটের সামনে এক ব্যক্তি সেনা সদস্যকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় ইসরায়েলি সেনা পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়। 28 বছর বয়স্ক ওই ব্যক্তির কাছে জর্ডানের পরিচয়পত্র ছিল বলে জানা গেছে। দ্বিতীয় আরেকটি ঘটনায় হেব্রনে ইসরায়েলি সেনা সদস্যদের গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার সময় গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়।
এদিকে আরেক ফিলিস্তিনির বিরুদ্ধে ছুরি দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই ফিলিস্তিনিও নিহত হয়। আন্তর্জাতিক সময় আরও যা দেখবেন। সন্ত্রাসী হামলার আতঙ্কে বিপর্যস্ত পর্যটন খাত উন্নয়নে 1 কোটি ইউরো ব্যয়ের ঘোষণা ফ্রান্সের। 2017 সালের মধ্যে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এ খাত সংশ্লিষ্টদের। দক্ষিণ সুদানে চলমান সহিংসতার কারণে এ পর্যন্ত 10 লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। হামলা ও শারীরিক নির্যাতনের শিকার অনেকেই ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এতে দেশটির 16,10,000 নাগরিক এক এলাকা থেকে অন্য এলাকায় পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে 10 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে কেবল জুলাই মাস থেকে এ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে 1,85,000-এর বেশি মানুষ। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ক্রিমিয়ায় নির্বাচন করার রাশিয়ার পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ করেছে রুশ বিরোধী বিক্ষোভকারীরা। শনিবার একদল অজ্ঞাত ব্যক্তি ইউক্রেনের রাজধানী কিয়েভে মস্কো দূতাবাসের সামনে আগুন জ্বালিয়ে হামলা চালায়। এ সময় ব্যানারে লিখে রাশিয়া তাদের পরিকল্পনা বাতিল না করলে ভবিষ্যতে দূতাবাসে গ্রেনেড হামলা চালানোর হুমকি দেয় তারা। চলতি সপ্তাহে প্রথমবারের মতো ক্রিমিয়া সহ রাশিয়ায় পার্লামেন্টারি নির্বাচন হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সংকটময় পরিস্থিতি পার করছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। যুক্তরাজ্যের ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর শুক্রবার স্লোভাকিয়ার রাজধানীতে আয়োজিত সম্মেলনের আগে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। সম্মেলনে ইইউভুক্ত দেশগুলোর নেতারা ব্রেক্সিটের পর জোটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে একমত হন। তবে শরণার্থী সংকট নিরসনের বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। সম্মেলনের আগে অ্যাঙ্গেলা মার্কেল গণমাধ্যম কর্মীদের বলেন, ইইউকে শক্তিশালী করতে এর অন্তর্ভুক্ত দেশগুলোকে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সংগ্রাম এবং প্রতিরক্ষা জোরদারে সহযোগিতা বাড়াতে হবে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মক্ষেত্রের সুযোগ বাড়ানোর উপর জোর দেন তারা। ইইউভুক্ত 27টি দেশের শীর্ষ নেতারা এ সম্মেলনে অংশ নেন। সন্ত্রাসী হামলার আতঙ্কে বিপর্যস্ত ফ্রান্সের পর্যটন খাতের উন্নয়নে 1 কোটি ইউরো ব্যয়ের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি জোরদার করা হয়েছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা। 2017 সালের মধ্যে এ খাত ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রকৃতির সৃষ্টি সিন নদী থেকে শুরু করে মানব সৃষ্ট আইফেল টাওয়ার, সেই সাথে প্যারিসের দৃষ্টিনন্দন সৌন্দর্য, সংস্কৃতির নিদর্শন আর ঐতিহ্যবাহী স্থাপনা, সব মিলিয়ে বিশ্বের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি ফ্রান্স। দেশটিতে বছরে পর্যটক আসে 8 কোটির ওপরে। এ খাতের সাথে সংশ্লিষ্ট প্যারিসের অন্তত 5 লাখ মানুষের কর্মসংস্থান। কিন্তু একের পর এক সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত দেশটির পর্যটন খাত। আশঙ্কাজনক হারে কমছে পর্যটক আসার হার। সন্ত্রাসী হামলার পর অনেকে হোটেল, মোটেল আর রেস্টুরেন্টের বুকিং বাতিল করেছে। পর্যটকরা এখন প্যারিসে আসতেই চান না। এমন অবস্থায় পর্যটন খাতকে ঘুরে দাঁড়াতে প্রণোদনা ঘোষণা করেছে দেশটির সরকার। সেই সাথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না যে আমাদের দেশে বিদেশি পর্যটক আসার হার আশঙ্কাজনক হারে কমে গেছে। প্যারিসের অবস্থা তো আরো ভয়াবহ, আমাদের ব্যবস্থা নিতেই হবে। পর্যটন খাতে ধস নামার পর এ খাত থেকে রাজস্ব আয় কমেছে 75 কোটি ইউরো। বিপাকে পড়েছে এ খাত সংশ্লিষ্টরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ পর্যায়ে আরেকবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত অটোয়া, ঢাকা। কানাডায় 5ম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। সিরিয়ায় যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের হামলার শিকার খোদ মার্কিন সেনারা। যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 দিন বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এবং হিলারি ক্লিন্টনকে আগ্নেয়াস্ত্রবিহীন দেহরক্ষী ব্যবহারের আহ্বান ট্রাম্পের। ট্রাম্প ইঙ্গিতে হিলারিকে হত্যার উস্কানি দিচ্ছেন, অভিযোগ হিলারির প্রচারণা সহযোগীদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।